করোনার ভয়াবহ গ্রাস আস্তে আস্তে কেটে যাচ্ছে। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে পৃথিবী। ধীরে ধীরে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠছে ছাত্রছাত্রীদের কলরবে। ব্ল্যাকবোর্ডগুলোতে আবার পড়ছে ঘড়ির আঁচড়। বিদ্যালয়ের ঘণ্টার ঢং ঢং শব্দ জানান দিচ্ছে যে জীবন স্বাভাবিক হচ্ছে, সচল হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে বিদ্যালয়ের 100 বছরের উদযাপনের শুভ সূচনা। ভেবেছিলাম আবার সেই আগের দিনগুলো ফিরে পাব, কিন্তু সময় যে বড় নিষ্ঠুর। এত আনন্দ আর এত উদ্দীপনার মধ্যেও মাঝে মাঝে একটা তারিখের দিকে চোখ পড়লেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। 28শে ফেব্রুয়ারি। এই দিনটিতেই অবসর নেবেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের পরম আপনজন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। তার পিতৃ স্নেহমাখা দৃষ্টি, তার নরম ব্যবহার, তার আন্তরিক উৎসাহে আমরা এগিয়ে চলেছিলাম ভবিষ্যতের দিকে। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকলই। এবার পূজায় তারি আপনারই দিতে চাই বলি। নমস্কার, আমি দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি। এই বিদ্যালয়ে 12ই জুলাই 2007 আমি প্রধান শিক্ষক হিসেবে কর্মভার গ্রহণ করেছি। আর আগামী 28 ফেব্রুয়ারি 2022 আমার কর্মজীবনের শেষ। আমি এর আগে বেলুড় হাই স্কুলে 7ই আগস্ট 1991 থেকে 11ই জুলাই 2007 পর্যন্ত কর্মরত ছিলাম। তারও আগে 3 বছর আমি হাওড়া গ্রামীণ ব্যাংক, বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, সেইখানে কাজ করেছি করণিক হিসাবে। ক্লার্ক কাম ক্যাশিয়ার পোস্ট ছিল। তারও আগে আমি বিই কলেজ মডেল স্কুলে 88 সালের জানুয়ারি মাস থেকে 89 মার্চ মাস পর্যন্ত পার্ট টাইম টিচার হিসেবে পদার্থবিদ্যা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেখানে আমি ক্লাস করেছি। আমার বাবা আমাদের এই বিদ্যালয়েরই বৈশী। 1923 সালে জন্ম। তিনি 2008 সালে পরলোকগত হয়েছেন। বাবা প্রতাপ কুমার বন্দ্যোপাধ্যায়। আমার মা 2019-এ 20শে ফেব্রুয়ারি পরলোকগত হয়েছেন। নাম বিভা বন্দ্যোপাধ্যায়। আমি হাওড়ার বাসিন্দা, জন্মগ্রহণ করেছি কলকাতায়। আমার ছাত্র জীবন শুরু হয়েছিল আমাদের শিবপুরের একটি স্কুল থেকে। সেই স্কুলটার নাম ছিল সরস্বতীবালা বিদ্যালয়। সেখানে আমি 1 থেকে 3 পর্যন্ত পড়াশোনা করি। তারপরে রামকৃষ্ণ মিশন দরিদ্র ভান্ডার, এখন সেটার নাম হয়তো পাল্টেছে, রামকৃষ্ণ বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন দরিদ্র ভান্ডার নয়, রামকৃষ্ণ দরিদ্র ভান্ডার নাম ছিল। আর এখন নাম রামকৃষ্ণ বিদ্যালয়, শিবপুর রামকৃষ্ণ বিদ্যালয় নামে পরিচিত বিদ্যালয়টি। সেখানে আমি 4 আর 5 পড়েছিলাম। 1969 সালে আমি বৃত্তি পরীক্ষা দিই। তারপরে শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ব্রাঞ্চে আমি 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করি। আমি 1976 সালে প্রথম বছর মাধ্যমিকে আমি উত্তীর্ণ। প্রথম বছর মাধ্যমিক আমি পরীক্ষার্থী একজন ছিলাম। তারপরে একাদশ দ্বাদশ শ্রেণী আমি শিবপুর দীনবন্ধু কলেজ, তারপরে বিএসসি শিবপুর দীনবন্ধু কলেজ। এইভাবে আমার পড়াশোনা চলতে থাকে। পদার্থবিজ্ঞানের অনার্স নিয়ে আমি পড়েছিলাম।
কর্মজীবন বলতে প্রথম শখের কর্মজীবন। আমি একজন শিল্পী হতে চেয়েছিলাম। আরো ভালো করে বলতে গেলে আমি সত্যজিৎ রায়ের মতো একজন শিল্পী হতে চেয়েছিলাম। মানে একসঙ্গে শিল্পী, তারপরে চিত্র মানে নির্মাতা, অনেক কিছু যেরকম হয় ছোটবেলায় স্বপ্ন থাকে। তো আমাদের শিবপুর বাজারে যেখানে নারায়ণনাথের বাড়ি, ঠিক তার উল্টো দিকে শিবপুর পাবলিক লাইব্রেরি, সেখানে কিশোর বিভাগ বলে একটা বিভাগ ছিল। সেখানে আমি 6 থেকে তার সদস্য হয়েছিলাম এবং আমার ওই সাংস্কৃতিক কাজকর্ম সেখান থেকে শুরু। সেখানে বিভিন্ন রকম আবৃত্তি, নাটক, তারপরে হাতের লেখা পত্রিকা, এই সমস্ত প্রকাশ করা হতো এবং সেইখানে থেকে আমি ছবি আঁকতে শুরু করি। এবং ছবি আঁকতে আঁকতে শুরু করে আমার প্রথম ভালো লাগলো শুক্তারাতে নারায়ণনাথের বাটুলিপে, ঢাঁদা ভাঁদা, আরো শুটকি মুটকি এরকম সব অনেকগুলো কমিক্স বেরোতো, সেগুলো আমি পড়তাম এবং তার আঁকাকে আদর্শ করেই আমি ছবি আঁকতে আরম্ভ করি। এবং ক্লাস 8-এ যখন পড়ি, আমি একদিন নারায়ণনাথের বাড়িতে গেলাম, যে দরজা খুললেন উনি। আমি কাকু, আমি আপনার কাছে আঁকা শিখবো। বললো, আমি তো কাউকে আঁকা শেখাই না। আমি তো আপনি আঁকবেন, তখন আমি যদি এসে বসে থাকি তাহলে আপনার অসুবিধা হবে। বললো না। সেই ওনার কাছে বসেছিলাম বছর 3। ওনার আঁকা দেখতাম, আমার সামনেই হাদা মোদা, নন্টে ফন্টে সব তৈরি হতো এবং সেখান থেকে শিখতাম। তারপরে আমার একজন পরিচিত, এখন তিনি প্রতিনিয়ত শিল্পী, তিনি অনেক কার্টুনিস্ট, অনেক কমিক্স করেন, দিলীপ দাস, আমাদের শিবপুরেরই পাবলিক লাইব্রেরির ওইখানকারই কিশোর বিভাগেই আসতেন। দিলীপ দাকে বললাম, দিলীপ দা, এই যে আপনি শুক্তারে ছবি টবি আঁকলে তো পয়সা দেয়? বলে হ্যাঁ, 10-15 টাকা দেয়। কার্টুন বেরোয় যখন, আমি তখন কার্টুন আঁকতে শুরু করলাম। কার্টুন এঁকে তো মাধ্যমিক 76 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তারপরে বেশ কিছু গোটা 5 কার্টুন আঁকলাম। কার্টুন এঁকে আমি শুক্তার অফিসে গেলাম, দেবসাহিত্য। তাদের গিয়ে বলে, আমি কার্টুন এঁকে এনেছি। বলো, কার্টুন আমরা তো ছাপি না। আমি বললাম, এই যে শুক্তারা দেখিয়ে বললাম, খুলে নিয়ে এইরকম ছবি এঁকে। ও, মজার ছবি, ঠিক আছে দেখাও। দেখালাম 5টা ছবি, একটা পছন্দ হলো না। বলে, একটা চলবে না। আমি তখন ওকালতি আরম্ভ করলাম, কেন এই ছবিটা তো বেশ ভালো। সেই ছবিটার বিষয়বস্তু ছিল একটা ছেলে গান গাইছে এবং পা দিয়ে তবলা বাজাচ্ছে, আর এটা ভালো নয়। তখন উনি বলে, ঠিক আছে, এটা চলতে পারে, রেখে যাও। তো যিনি দেখছিলেন তার মানে ছদ্মনাম মুরারি মোহন বিট, এই নামে তিনি গল্প লিখতেন। অলোক বিট তার নাম। তিনি মাকড়দারি বাসিন্দা ছিলেন একসময়। তো তার বাড়িতে আমি দেখা করতে এসেছিলাম একসময়। তো উনি রেখে গেলেন। তারপর আর একটা ছবি নিয়ে আমি আর্গুমেন্ট আরম্ভ করলাম। সেখানে ছিল হাতি সুর দিয়ে জল ছেড়াচ্ছে, দুটো বাঁদর বসে আছে, শিম্পাঞ্জি বা বাঁদর, একজন হাতে মই আছে, একজন ঘন্টা বাজাচ্ছে। তো বললো, এইটা ঠিক আছে, এটা একটুখানি পাল্টে আঁকো, যেখানে যেন আগুন লেগেছে করে আনো। ঠিক আছে, ওই ছবিটা তো নিয়ে নিল। এই ছবিগুলো রিজেক্ট করলে একটা হবে, আশা নিয়ে এলাম। তারপরে তখন হচ্ছে আমার সংখ্যাটা মনে আছে, বাংলাটা 1382 সালের অঘ্রাণ মাস। সেই সংখ্যায় শুক্তারায় আমার কার্টুন বেরোলো। কার্টুনটা আর নেই, কিন্তু স্মৃতিটা রয়ে গেছে। আমার কাকা এসে বললো, তো বেরিয়েছে, সূচিপত্রের নাম দিয়েছে শ্রী দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখতে গেলাম আমার এক বন্ধুকে নিয়ে। তখন আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তাকে বললাম, চল, একটা আমার কার্টুন বেরিয়েছে, বইটা কিনবো চল। তখন মধ্যে 1 টাকা 25 পয়সা দাম ছিল। তো বইটা কিনলাম। কিনে খুঁজতে শেষ দিকে আমার নাম দিয়েছে বাদ্য সঙ্গীত বিশারদ, কার্টুনটার নাম শ্রী দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর খুব আনন্দ হলো। বলো, তোর কাছে আঁকাটা আছে? হ্যাঁ, একটা রাফ কপি আছে। বলে, চল। বলে সে আমাকে সাইকেলে নিয়ে বেরিয়ে পড়লো। সে আমাকে সাইকেলে বসিয়ে একবার ওই আঁকাটা নিল, যাতে 5 টাকা দেখাচ্ছে, এই যে হচ্ছে আঁকাটা, এই যে বেরিয়েছে ছাপা, আর এই হচ্ছে আমার বন্ধু দীপঙ্কর। বলে আমাকে নিয়ে সে ঘুরে বেড়াতে লাগলো। যত তার পরিচিত অপরিচিত আছে সেই আমার প্রচার করতে লাগলো, আর আমি লজ্জা অনুমোদনে তার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। কিন্তু খুব আনন্দ হয়েছিল সেই সময়, একটা ছাত্র জীবন। সেই সময় একটা আঁকা বেরিয়েছে শুক্তারাতে, এবং তারপর থেকে শুক্তারাতে আমি রেগুলার এরকম কার্টুন আঁকতে লাগলাম। নবকল্লোলে কিছু কার্টুন বেরোতে লাগলো। এইরকম কার্টুন আঁকাটা চলেছিল প্রায় 1980 সাল পর্যন্ত। এর মধ্যে আমাকে ইলাস্ট্রেশনের সুযোগ দিত না। ইলাস্ট্রেশনের মধ্যে গল্পের সঙ্গে যে ছবি আঁকা, তো
তখন আমি আবার কলেজ মার্কেটে ঘুরতে, তখন হয়তো 12 ক্লাস পাস করেছি। সেখানে আমি ঘুরতাম কলেজ মার্কেটে, একটা পত্রিকার খবর পেলাম কলরব, তার সম্পাদক ছিলেন রবিদাস সাহারা, তিনিও ভালো নাম করে শিল্পী ছিলেন। তা তিনি আমাকে কিছু আঁকতে দিলেন। প্রথম আমার আঁকাটা মনে আছে, বুকুন মামার ডিম ভাজা। সেখানে মামার নাম বুকুন, তো সেই ডিমের সঙ্গে বেকিং পাউডার দিয়ে এমন একটা ভাজা হয়েছে সে উপর থেকে উঠে যাচ্ছে, সেই ছবিটা আমি এঁকেছিলাম। সেইখানে আমার প্রথম ইলাস্ট্রেশনের কাজ শুরু হলো। তারপরে একটা পত্রিকা বেরোচ্ছে শুনলাম, ঝলমল, সেটা ঠনটনে কালীবাড়ির সামনে তার অফিস ছিল। তো সেখানে গেলাম, যে আমি ওখানে কমিক্স করবো, আমি তো কত কমিক্স করার সুযোগ পাই না। তো সেখানে গিয়ে দেখি রবিদাস সাহারাই আছে, একটা দেখেন, মনে হয় ঠিক আছে এটা আঁকা দিয়ে যাও। আমি তখন একটা গল্প তুষার মানব বলে আমার ধারাবাহিক বেরোলো 2 পাতা করে। তখন সেখানে সম্পাদক ছিলেন ননীগোপাল আইচ, তিনি প্রখ্যাত গান্ধীবাদী এবং তিনি খালি পায়ে হাঁটতেন, মানে আমি তাকে জুতো পড়তে দেখিনি, ধুতি শার্ট পরতেন বা ধুতি পাঞ্জাবি পরতেন, বয়স্ক লোক। তিনি খুব আমাকে স্নেহ করতেন। মাঝে মাঝে পোস্ট কার্ড আসতো, স্নেহের দীপঙ্ক, আশা করি শারীরিকভাবে কুশলে আছো, তোমার আঁকা এখনো 2 পাতা তুষার মণ্ডপ পেলাম না, স্বীকৃতি দিয়ে যাও। তো আমি আবার এঁকে টেকে কলেজে পড়ার ফাঁকে এঁকে দিয়ে আসতাম। তারপরে একটা গুলেদা বলে একটা হাসির ওই রকম হাদামদার মতন একখানে কেলটুদার মতন আদলে একটা করতাম, সেটা চলতো। এইভাবে ঝলমল পত্রিকাটা আঁকতে আঁকতে আমি প্রকাশনা বলতে কি কিশোর জ্ঞান বিজ্ঞান বলে একটা পত্রিকা বেরোতো, এখনো বেরোয়, সেখানে গিয়ে যোগাযোগ করলাম শৈবাল প্রকাশন বিভাগ। সেটা আমার মনে আছে 1982 সাল। সেখানে গিয়ে ছবি টবি আঁকছি, আমাকে তাদেরই একজন, মানে উনি যেখানে যিনি সম্পাদক ছিলেন তার দাদা বললেন যে তুমি বইয়ের ইলাস্ট্রেশন করবে। তা বইয়ের ইলাস্ট্রেশনের কাজ শুরু হলো। প্রথম বইয়ের করেছিলাম ধারাপাত বই, তারপরে রঞ্জন প্রকাশন বলে প্রকাশনের নাম পাল্টে গেল এবং সেখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, বোধহয় 2012-13 সালেও কাজ করি এবং তারই একজন সিস্টার কনসার্ন বাবলি প্রকাশনী, সবই শৈলবাড়ি অংশ। তাতেও বোধহয় গত বছর 2019-এ আমার লাস্ট মানে ইলাস্ট্রেশন করা বই প্রকাশ হয়। কিন্তু প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের সংখ্যা কমে যেতে থাকে, সময় কমে যেতে থাকে, খুব বেশি আমার উপর নির্ভর করতে না পারাতে আস্তে আস্তে কাজের পরিমাণ বন্ধ হয়ে যায় এবং এখন আমি আর আঁকতে পাইও না, সময়ও পাই না, আর সেই চোখের স্ট্রেন্থ নেই যে অত সূক্ষ্ম কাজগুলো করব। তা মূলত আমি আসলে একজন শিল্পী, কিন্তু মানে অবস্থা ফিরে চাকরি বাকরি করতে এসে হাইড মাস্টার হয়ে পড়েছি, কিন্তু আমি আসলে মনে প্রাণে একজন শিল্পী। আমার বিদ্যালয়ে এসে প্রথম যেটা করতে চেয়েছিলাম যে অন্তত অফিসিয়াল কাজ এবং রেজাল্টের কাজ, একাডেমিক কাজ কম্পিউটারিস্ট হবে। তার জন্য আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছিলাম, তখন তার নাম ছিল স্কলাস্টিক, পরে হচ্ছে বিদ্যাশ্রী। তাই দিয়ে সমস্ত বিদ্যালয়ের ভর্তি থেকে আরম্ভ করে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া, একাডেমিক রেকর্ড রাখা, স্টুডেন্টের রেকর্ড রাখা, সব কিছুই খুব ভালোভাবে করা যেত। সেরকমভাবে আমরা যতদিন না বাংলা শিক্ষা পোর্টাল বাধ্যতামূলক হয়েছে ততদিন পর্যন্ত আমরা সেই কাজ করেছি। তাই যে আমরা স্কুলে ভর্তিও করেছি, আমরা তা দিয়ে রুটিনও করেছি, আমরা তা দিয়ে রেজাল্টও দিয়েছি। এবার রেজাল্ট সরাসরি সেখানে ইনপুট দিয়ে তার আউটপুট হিসেবে রেজাল্ট ছেপেও নিয়েছি। প্রথম যে কাজটা করি, বিদ্যালয়ের লোগোটা ছিল সাদা কালো এবং ব্যাচ থেকে সেটাকে নিয়ে সেটাকে প্রথম কালারফুল তৈরি করলাম এবং সেই লোগোটাই আমরা এখন ব্যবহার করছি। এছাড়া সেন্টেনারি লোগোটা তৈরি করেছি। বিদ্যালয়ের একটা প্রথম বছরে এসেই বিদ্যালয়ের একটা ডায়েরি করি, সেই ডায়েরিতে সিলেবাস এবং ছুটির তালিকা এই সমস্ত দেওয়া হতো। পরীক্ষা প্রস্তুতি কী হবে, পরীক্ষা প্রস্তুতি ফর্মাল, মানে যে বিভিন্ন স্তরে যেভাবে শেখানো হয়, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলছি যে আগে একটা কি ছিল না, যেটা এখনো হয়, দুটো স্তরে শেখানো, কি বলে সেটা, ফর্মেটিভ পরীক্ষাটা কিভাবে হবে সেই ব্যাপারটা যখন আমরা প্রথম জানি, তখন সেই ডায়েরি মারফতই ছাত্রদের জানিয়েছিলাম, গার্জেনদের জানিয়েছিলাম। অথচ সেটা একটা ছাত্রদের জানানোর একটা মাধ্যম হয়ে যায়। খেয়া পত্রিকাটা
প্রথম এসে তার কভারটা করি, মানে দুটো দিকে সংখ্যার কভার আমি বানিয়েছিলাম, 3টে সংখ্যা। তারপরে এখন ছাত্ররা তৈরি করে, অন্যরা তৈরি করে। ইবুকটা ভেবেছিলাম করবো, কিন্তু সময়ভাবে ইবুকটা অন্য শিক্ষক মশাই দায়িত্ব নিয়ে সেই সম্পূর্ণ করে। এইভাবে চলে আর কি, যে বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম কম্পিউটারাইজ করে দেওয়া। যেটা সাধ্য ছিল, যেটা হলো না, সাধ্য হলো না, সেটা হচ্ছে যে প্রত্যেক ক্লাসগুলোতে অন্তত একটা ক্লাস অন্তত ই ক্লাস তৈরি করা। স্মরণীয় ঘটনা এই একটাই, মানে এই পর্যন্ত, যে আমি এত ভাগ্যবান যে এই বিদ্যালয়ের শতবর্ষের উদ্বোধন করে দিতে পারলাম। এটা হচ্ছে সবচেয়ে স্মরণীয় ঘটনা। এছাড়া বিদ্যালয়ে যোগদান করার পরেই আমরা বিদ্যালয়ের জন্য বড় একটা খেলা ক্রীড়াঙ্গন তৈরি করার জন্য মাঠ কিনেছিলাম, জমি কিনেছিলাম। সেটা এখনো মাঠে রূপান্তর করতে পারিনি। সেটা একটা বড় ঘটনা ছিল, যে অত টাকা দিয়ে একটা কেনাকাটা করা হচ্ছে। আর এমনি ধরুন নৈমিত্তিক বিদ্যালয়ে চলতে যা ঘটনা ঘটবে সেগুলো করছি। তাই বিদ্যালয়ে এসে আমার সবচেয়ে বেশি সৌভাগ্যবান আমি কি, সেই সমস্ত সহশিক্ষককে পেয়েছি সহযোগী হিসেবে, যারা প্রতি মুহূর্তে আমার কর্মধারায় আমার সঙ্গে সহযোগিতা করেছে। এটাই তো সবচেয়ে আনন্দদায়ক ঘটনা আমার জীবনে, যখন যাকে পেয়েছি। আবার মনে আছে যে ডাইসের ডাটা এন্ট্রি করতে হবে, তার জন্য খুবই চাপে রয়েছি। সেই সময় আমাদের এখানে সৈকত চক্রবর্তী এলেন। সৈকত চক্রবর্তী এসে বললেন, আমি কম্পিউটারে এই সমস্ত ডাটা এন্ট্রি করেছি, একসময় যুব কম্পিউটারে প্রশিক্ষক ছিলাম। সেই সময় মতো 2012 সাল মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে, বা 2011 সময় আমার কাজ শুরু হয়ে গেল। এরপরে বিদ্যালয়ে যখন গত বছর আমার মিড ডে মিলের দেওয়াতে অসুবিধে, কাছাকাছির মধ্যে টিচার চাই, সেই সময় জেনারেল ট্রান্সফার নিয়ে দেবাশিস পণ্ডিত এসে গেলেন। তাকে দিয়ে মিড ডে মিলের কাজ, তারপরে বিদ্যালয় সারের কাজ, মানে সে তো পাগলের মতন খেটে গেল। এইবারে তুষার পাল, তাকে খুবই দরকার ছিল। এই যে বিদ্যালয় শতবর্ষের এত প্রচার কে করবে, আমি তো থাকবো না, আমি হয়তো ভিডিও করি। আর আমার সৃজিতা আছে কম্পিউটার অপারেটর, সে কম্পিউটার ইনস্ট্রাক্টর, সে ভিডিও করতে পারে কি পারে না কতটা জানি না, চেষ্টা করবো আর কি। যাই হোক, একটা প্রফেশনাল ভিডিও মেকারকে আমি পেয়ে গেলাম। অর্থাৎ বিদ্যালয়ে যখন এসে আমি যাদের সহকর্মী হিসেবে পেয়েছি, শান্তনু চ্যাটার্জি প্রথম আমাকে সহযোগিতা করে আসেন। আমার এই যে কম্পিউটার নিয়ে এই সমস্ত কাজকর্ম, যে পুরো সফটওয়্যার বসাবো, র্যাঙ্ক তৈরি করবো, রেজাল্ট করবো, এই সমস্ত ব্যাপারে আমার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে স্কুলে জয়েন করার পরে 2-3 মাসের মধ্যে কম্পিউটার কিনে চলে গেলাম। স্কুলে ঘরে যখন অফিস ঘরটা প্রথম কম্পিউটারাইজ হলো, তারপর আরও কিছু কম্পিউটার নিয়ে আমরা রেজাল্ট সেকশনটা করলাম। 30টা কম্পিউটার নিয়ে আমরা বড় করে একটা কম্পিউটার ল্যাব তৈরি করলাম। এই সমস্তগুলো যদি আমি সাহায্য পেতাম সহশিক্ষকদের এবং ঠিক সময় ঠিক শিক্ষকদের, তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম। এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আমার এই প্রধান শিক্ষকতা করতে এসে, যে আমি যেন দৈব নির্দেশে বিদ্যালয়ে এসে সহযোগী শিক্ষকদের পেয়ে, যাতে আমার যে কর্মধারা সেটা যেন সচল থাকে। কবিগুরু গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 142 নম্বর কবিতা। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ যাঁরে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো,
সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর। তার অভিজ্ঞতা বলতে কি, আমার বিদ্যালয়ের 2-3 ছাত্র ঘরে ফেরে বিদ্যালয় থেকে তারা চলে গিয়েছিল। তাদেরকে অনুপস্থিতির জন্য দাঁড় করে রাখা হতো। তারা করতো কি, সকালবেলায় এসে প্রেজেন্ট দিত, তারপর পালিয়ে যেত, আবার সন্ধ্যাবেলা বিকেলবেলাতে লাস্ট পিরিয়ডে যখন রোল কল হতো তখন এসে আবার প্রেজেন্ট দিত। তাদেরকে আইডেন্টিফাই করে দাঁড় করে রাখা ছিল এবং তাদের গার্জেনকে ফোন করার কথা। তাদের গার্জেনের নাম্বার দিকে দেখি তারা নেই। অর্থাৎ 5-এ যখন 6 পিরিয়ডে ছুটি হয়ে গেছে, তারপরে 7-এ পড়তো, তাদের তখন 8 পিরিয়ডে ছুটি। তো তারা চলে গিয়েছিল, তাদের পাওয়া যাচ্ছে না, ট্রেস করতে পারছি না। এইবারে পরের দিনকে সকালবেলা যখন ভাত খাচ্ছি বাড়িতে, তখন ফোন এলো যে ছেলেগুলো 3 থেকে 4টে ছেলে বাড়ি ফেরেনি। এই অবস্থাতে আছি যখন, তখন আমি বিদ্যালয়ে এলাম, তার গার্জেনের সঙ্গে কথা বললাম। তার বিশাল এক জনতা এসে আমাকে ঘেরাও করল। পুলিশ এসছে এনকোয়ারি করতে। সেই সময় পুলিশের কাছে দাবি করছে যে মাস্টারমশাইকে গ্রেপ্তার করুন, তিনি ছাত্রদের পাচার করে দিয়েছেন, এতক্ষণে তাদের কিডনি বিডনি সব বার করে নেওয়া হয়েছে, এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। এরকম যখন চলছে, গিয়ে ধরে সব চারদিক থেকে প্রচুর, মানে গার্জেন নয়, তারা এমনি হুলিগান প্রচুর এসে ঘিরে ধরেছে, কিছু মাস্টারমশাইকে নিগৃহীত করছে। সেই সময় ফোন এলো যে ছাত্রগুলোকে খড়গপুরে পাওয়া গেছে। স্কুল ড্রেস পরে ঘুরতে দেখে তাদের জিআরপি সন্দেহ করেছিল, তাদের ধরতে তাদেরকে নিয়ে একটা হোমে দিয়েছে। সন্ধ্যে বিকেলবেলা থেকে এখান থেকে স্টার্ট করে আমি এবং আরও কিছু শিক্ষক আমার সঙ্গে তারা খড়গপুরে গেলাম। গিয়ে সেই হোমে ছাত্রদের আইডেন্টিফাই করলাম। তাদের গার্জেনরাও গিয়েছিল, গার্জেনের কাছে ছাত্রদের দেয়নি, কারণ গার্জেনরা কোনো পরিচয়পত্র নিয়ে যায়নি, নিজের পরিচয়পত্র নিয়ে গেছে। ছাত্রদের যে কোনো ডকুমেন্ট নিয়ে যায়নি, যে তারা যে তার সন্তান তা প্রমাণ হচ্ছে। অর্থাৎ আমাকে হ্যান্ড ওভার করলো, আমি আবার তাদেরকে ছাত্রদের দিলাম। এটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স, কিন্তু এরকম একটা ঘটে গেছে দুর্ঘটনাজনক কাজ, এই জন্য আমার খারাপই লাগে। সেই সময় যেন মনে হয় যে পুরো ব্যাপারটা ফলো আপ করা হয়নি, অসম্পূর্ণ ফলো আপের জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু ওরা বাড়িতে মার খাওয়ার ভয়ে, যেহেতু গার্জেনকে ডেকে তাদেরকে কমপ্লেন করা হবে, মার খাওয়ার ভয়ে তারা পালিয়ে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির জন্য কাজ করবে। ছাত্র, শিক্ষক, অভিভাবক 3 জনের সম্মেলনে বিদ্যালয় আপন ঐতিহ্য নিয়ে আগামী 100 বছরে এরকম গৌরবমণ্ডিত থাকবে। আবার 200 বছরে যেন সকলের সঙ্গে সকলের দেখা হয়, আমরা জন্মান্তরে বিশ্বাসী। যদি পরজন্ম বলে থাকে, আবার আমি এই বিদ্যালয়ের মতো শিক্ষক হয়ে আসতে চাই, আবার 200 বছরের পূর্বজন্মের আনন্দ অনুভব করতে চাই। সকলে একসঙ্গে থাকবেন, সকলে হাতে হাত মিলিয়ে কাজ করবেন, এই আমার আশা। কবিগুরুর গীতালি কাব্যগ্রন্থের 108 নম্বর কবিতা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে,
সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে, হে মোর অতিথি যত। তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন দিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম।